জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব বদ্বীপের শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ ডেল্টা। আমরা এর আগের ক্লাসে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ সম্পর্কে আলোচনা করে নিয়েছি। আজকে আমরা পড়ব যে বদ্বীপ কোথায়, কি ধরনের বদ্বীপ সৃষ্টি হয়েছে, কোন নদীতে কি ধরনের বদ্বীপ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের আমি চ্যাপ্টার ভিত্তিক ক্লাস নিচ্ছি, যারা নতুন তারা প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, প্রথম আমাদের যদি বলি যে বদ্বীপের শ্রেণীবিভাগ, অবস্থান আকৃতি, অবস্থান আকৃতি ও গঠন, অবস্থান আকৃতি ও গঠনের ভিত্তিতে বদ্বীপ তিনটে ভাগে ভাগ করা যায়, তিনটি ভাগে ভাগ করা যায়, ভাগ করা যায়। ঠিক আছে, একটা ভাগের নাম হলো ধনুক আকৃতির বদ্বীপ, ধনুক আকৃতির বদ্বীপ, যেটা ইংরেজি হলো আর্কুয়েট ডেল্টা। ঠিক আছে, দুই নম্বর দ্বীপ হলো তীক্ষ্ণাগ্র, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, যেটাকে ইংরেজিতে বলা হয় কাসপেট ডেল্টা, কাসপেট ডেল্টা। আর 3 নম্বর হলো পাখির পা আকৃতি বদ্বীপ। ঠিক আছে, বার্ডস ফুট ডেল্টা। এরপর প্রত্যেকটা বদ্বীপ সৃষ্টির কিভাবে তৈরি হচ্ছে, বদ্বীপ কি করে সৃষ্টি হচ্ছে সেই কথা বলবো। ঠিক আছে, এই যে প্রথম যেটা দিয়েছে ধনুক আকৃতির বদ্বীপ, সেটা তৈরি তখনই হবে যখন মোহনাতে নদী একটু বেশি গতিতে পলিরাশিকে সমুদ্রের দিকে বিস্তৃত করে। ঠিক আছে, নদী যখন সমুদ্রের দিকে বেশি করে বিস্তৃত করবে এবং জোয়ার ভাটার যে স্রোত পলিরাশিকে উপকূলের সমান্তরালে দুদিকে বিস্তৃত করলে ধনুকের মতো নতুন ভূভাগ গড়ে ওঠে। ঠিক আছে, এই বদ্বীপের উৎপত্তিতে কি হবে, নদী ও সামুদ্রিক শক্তি প্রায় সমান ভূমিকা নেয়। এখানে মনে রাখবে গুরুত্বপূর্ণ পয়েন্ট, বদ্বীপের উৎপত্তিতে, এই বদ্বীপের উৎপত্তিতে নদী ও সামুদ্রিক শক্তি প্রায় সমান। ঠিক আছে, আর এখানে কি হবে, আর একটা পয়েন্ট, যে নদী একটু বেশি গতিতে, পলিরাশিকে সমুদ্রের দিকে বিস্তৃত করে। ঠিক আছে, নদীর গতিবেগ বেশি। তারপর না লিখে এবং সমুদ্র ও জোয়ার ভাটা স্রোত সঞ্চিত পলিরাশিকে
পলিরাশিকে উপকূলের সমান্তরালে বিস্তৃত করলে ধনুকের মতো হয়। ছবি দেখাচ্ছে, এটা লিখানোর পরে ধনুকের মতো হয়। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, এক্সাম্পল, গঙ্গা ব্রহ্মপুত্র। উদাহরণগুলো মনে রাখবে, গঙ্গা ব্রহ্মপুত্র, নীল নদী, নীলনদ, পো, রোন, হোয়াংহো। ঠিক আছে, হোয়াংহো, এই কটা নদীতে দেখা যায়। এখানে ছবি দেখো কেমন। দেখো এখানে যে ডেল্টাটা দেখাচ্ছি, এই ডেল্টাটা, এটা একটা ধনুকের মতো রূপ নিয়েছে। ঠিক আছে, এটা একটা ধনুকের মতো রূপ নিয়েছে। এখানে নদীর জলও অনেকটা দূর বিস্তৃত করছে, যা বহন করে আনছে। নদীর জল অনেকটা দূর বিস্তৃত করছে এইরকম, প্লাস সমুদ্রের যে স্রোত, সে সমুদ্রের স্রোতও আবার, এবং জোয়ার ভাটার স্রোতও সেটাকে উপকূলের সমান্তরালে এইরকম, যে এরকম বিস্তৃত করে দিচ্ছে। ঠিক আছে, এরকম বিস্তৃত করে দিচ্ছে, তাই এটাকে বলছে কি, ধনুকাকৃতির বদ্বীপ। কোন কোন নদীতে দেখা যায়? গঙ্গা নদীতে ভালো রকম ভাবে দেখা যায়। পৃথিবীর, গঙ্গা ব্রহ্মপুত্র পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ। ঠিক আছে, এটা কি হবে? ধনুকের মতো বিস্তৃত হবে। বোঝা গেছে? আর এই শব্দটা বেশি করে মনে রাখবে, বদ্বীপের উৎপত্তিতে নদী ও সামুদ্রিক শক্তি প্রায় সমান। ঠিক আছে, এইটা ভালো করে মনে রাখবে। এরপরে আমরা পড়বো তীক্ষ্ণাগ্র বদ্বীপ। তীক্ষ্ণাগ্র বদ্বীপে কি হবে? এটা তো ধনুকের মতো হলো। ঠিক আছে, ধনুকের মতো। আর একটা মনে রাখবে যে এটা কি তৈরি করবে? উত্তল বৃত্তচাপ তৈরি করবে। এটা উত্তল বৃত্তচাপ, উত্তল একটা বৃত্তচাপ তৈরি করবে। এই যে উত্তল বৃত্তচাপ তৈরি করবে। ঠিক আছে, এই যে একটা বৃত্তচাপ এরকম উত্তল বৃত্তচাপ তৈরি করবে। ঠিক আছে, বেশ, এটা হয়ে গেল। এরপরে তীক্ষ্ণাগ্র বদ্বীপ যেটা আছে, সেটা কেমন দেখতে হবে? তীক্ষ্ণাগ্র বদ্বীপ মনে রাখবে করাতে দাঁতের মতো হবে। করাতে দাঁতের মতো বদ্বীপ। ঠিক আছে, করাতে দাঁতের মতো বদ্বীপ হবে। এখানে কি হবে? নদীর শক্তির তুলনায় নদীর শক্তির তুলনায় সামুদ্রিক শক্তির প্রভাব বেশি। ঠিক আছে, নদীর শক্তির তুলনায় সামুদ্রিক শক্তির প্রভাব বেশি। তাই সেই কারণে দেখো, যে নদী পলিবালি বহন করে নিয়ে গেছে, দূরে নিয়ে গেছিল, কিন্তু সামুদ্রিক শক্তি এতটাই বেশি যে যে এগুলোকে আরো ঠেলে দিয়েছে উপকূলের দিকে। ঠিক আছে, ঠেলে দিয়েছে উপকূলের দিকে। তাই এরকম এই মাথাটা এরকম সরু হয়ে তীক্ষ্ণাগ্র হয়ে গেছে। ঠিক আছে, এরকম তীক্ষ্ণাগ্র হয়ে গেছে। এটা কি বলা হয়? কি তীক্ষ্ণাগ্র বদ্বীপ। বোঝা গেছে? কোথায় কোথায় আছে? সমুদ্রের গতিবেগ বেশি, সেই কারণে এরকম তীক্ষ্ণাগ্র হয়ে গেছে। মনে রাখবে, নদীর শক্তির তুলনায় সামুদ্রিক শক্তির প্রভাব এখানে বেশি। করাতে দাঁতের মতো, এটা মনে রাখবে। আর নদীর শক্তির তুলনায় সামুদ্রিক শক্তির প্রভাব বেশি থাকলেই এটা হবে। বিশেষ করে মনে রাখবে কিন্তু, যে নদী উপকূল বরাবর পলিরাশি অনেকটা দূর বিস্তৃত করবে, কিন্তু সামুদ্রিক শক্তির প্রভাবের জন্য এরকম সুচালো টাইপের হয়ে যাবে। এটাকে বলা হয় কি তীক্ষ্ণাগ্র বদ্বীপ। ঠিক আছে,
এটা যদি বলি, আরো যদি বলি কি হবে, এটা যদি আরো একটু লিখি তবে এরকম হবে, দেখো যে নদী, পলি, সমুদ্র তরঙ্গ, প্রবল স্রোতে, মোহনার উভয় দিকে উপকূল বরাবর কি হয়, উপকূল বরাবর ছড়িয়ে পড়ে। ঠিক আছে, উপকূল বরাবর ছড়িয়ে পড়ে। আর মোহনার দুদিকে দুই দিকে বদ্বীপের বাহু দুটি ক্ষুদ্র বৃত্তচাপের আকারে, বদ্বীপের বাহু দুটি ক্ষুদ্র বৃত্তচাপের আকারে ধারণ করে এবং ধারালো দাঁতের মতো বক্ররেখায় পরিণত হয়ে এই বদ্বীপ সৃষ্টি হয়। ঠিক আছে, নদীর পলি সমুদ্রের তরঙ্গের প্রবল স্রোতে মোহনার উভয় দিকে উপকূল বরাবর ছড়িয়ে পড়ে এবং মোহনার দুই দিকে বদ্বীপের বাহু দুটি ক্ষুদ্র বৃত্তচাপের আকার ধারণ করে এবং ধারালো দাঁতের মতো বক্ররেখায় পরিণত হয়ে বদ্বীপের সৃষ্টি করে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে ক্ষুদ্র ছবিটা কি হলো, এখানে এই যে বদ্বীপ যখন তৈরি হলো, দুদিকে বৃত্তচাপের আকারে তৈরি হলো। দেখো এই যে যে অংশটা আমি এঁকেছি, এই যে এই অংশটা, এটা কি ক্ষুদ্র বৃত্তচাপের আকারে ধারণ করলো। ঠিক আছে, আর ধারালো দাঁতের মতো বক্ররেখায় পরিণত হলো। এই যে এই অংশটা, এই যে সরু হয়ে গেল না, এটাকেই বলা হচ্ছে কি তীক্ষ্ণাগ্র বদ্বীপ, সামনের দিকটা সূচালো হয়ে গেল। ঠিক আছে, বেশ। কোন কোন নদীতে আছে মনে রাখবে, কোন কোন নদীতে আছে এক্সাম্পল হিসাবে মনে রাখবে যে ইটালির টাইবার, স্পেনের রিও এব্রো, আর ভারতের সুবর্ণরেখা। ভারতের সুবর্ণরেখা, এই রেপটা দিয়ে মনে রাখবে তীক্ষ্ণাগ্র। ঠিক আছে, রেপটা তীক্ষ্ণ আকারে হয়, তাই বলছে ইতালি টাইবার, স্পেনের রিও এব্রো এবং ভারতের সুবর্ণরেখাতে দেখা যায় এই ধরনের বদ্বীপ। আর লাস্ট আছে কি পাখির পায়ের মতো বদ্বীপ। পাখির পায়ের মতো বদ্বীপ কোথায় তৈরি হবে, যেখানে দুর্বল সমুদ্র জোয়ার ভাটার স্রোত থাকবে, সেখানেই তৈরি হবে। মনে রাখবে, দুর্বল সমুদ্র ও জোয়ার ভাটার স্রোত থাকবে আর নদী বেগ বেশি থাকবে, সেখানেই হবে। ঠিক আছে, এখানে কি করবে, নদী বিপুল পলিরাশি
বহুদূর সমুদ্রের দিকে নিক্ষেপ করবে, বহুদূর সমুদ্রের দিকে নিক্ষেপ করবে। ঠিক আছে, বহুদূর সমুদ্রের দিকে নিক্ষেপ করবে। আর তার সঙ্গে নদী মোহনায় যখন মিশবে তখন নদী বিভিন্ন শাখায় ভাগ হয়ে দীর্ঘ ও সরু আকারে সঞ্চিত হবে। ঠিক আছে, দীর্ঘ সরু আকারে সঞ্চিত হবে। তার কারণ এই সরু আকারে সঞ্চিত হবে তার কারণ দুর্বল সমুদ্র ও জোয়ার ভাটার স্রোতের জন্য। ঠিক আছে, উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, এক্সাম্পল, মিসিসিপি, মিসৌরি, তারপরে সিন্ধু নদী, আর ভারতের কৃষ্ণা নদী। ঠিক আছে, এই কটা নদীতে আমরা এরকম পাখির পায়ের মতো বদ্বীপ দেখতে পাই। ঠিক আছে, পাখির পায়ের মতো বদ্বীপ এই যে দেখতে পাচ্ছ, এরকম অনেক দূর সমুদ্রের দিকে পলিবালি কি হয়েছে, অনেক দূর বিস্তৃত হয়ে গেছে। এই যে অনেক দূর বিস্তৃত হয়ে গেছে, কারণ সমুদ্রের জোয়ার ভাটার অনেকটা প্রকোপ কম বলে। ঠিক আছে, সমুদ্রের জোয়ার ভাটা কম আর এখানে নদীর গতিবেগ বেশি, সেই কারণেই এটা হয়েছে। বোঝা গিয়েছে? অর্থাৎ যেখানে সমুদ্রের জোয়ার ভাটার গতিবেগ কম সেখানে হবে পাখির পায়ের মতো বদ্বীপ, যেখানে সমুদ্রের এবং জোয়ার ভাটার গতি এবং নদীর স্রোত সমান সেখানে হবে আর্কিওট ডেল্টা বা ধনুকাকৃতির বদ্বীপ, যেখানে নদীর গতিবেগ কম কিন্তু সমুদ্রের গতিবেগ বেশি সেখানে হবে কাস্পেট ডেল্টা বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ। ঠিক আছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ মিসৌরি নদীর এটা বদ্বীপ। এখানে কি হয়েছে যে নদী অনেকটা দূর পর্যন্ত, এই যে নদী এখান দিয়ে গিয়ে অনেকটা দূর পর্যন্ত নিক্ষেপ করেছে পলিবালিগুলো। ঠিক আছে, আর এই বদ্বীপ কোনগুলো হয়েছে বদ্বীপ, এই যে এখানে যে এই কালার গুলো দেখতে পাচ্ছ, অর্থাৎ ইয়েলো কালার দেখতে পাচ্ছ, ইয়েলো কালার, এইগুলো হলো সাইড দিয়ে বদ্বীপ তৈরি করেছে। ঠিক আছে, লাল কালারটা হলো নদী, আর এই যে গ্রিন কালার যেটা দেখতে পাচ্ছ এগুলো হলো বদ্বীপ। অর্থাৎ দূর থেকে, অর্থাৎ স্যাটেলাইট থেকে এটা একটা পাখির পায়ের মতো লাগছে। এখানে কি হয়, জোয়ার ভাটার প্রকোপ সব থেকে কম। এখানে প্রশ্ন আসবে যে সমুদ্রে জোয়ার ভাটার প্রকোপ কম, নদীর গতিবেগ বেশি, সেখানে কি ধরনের বদ্বীপ তৈরি হবে, পাখির পায়ের মতো বদ্বীপ তৈরি হবে। ঠিক আছে, এই যে এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে। যে নদীতে জোয়ার ভাটার প্রকোপ বেশি নদীর শক্তির তুলনায় এবং সমুদ্রের শক্তির প্রভাব বেশি, সেখানে কি হবে, তীক্ষ্ণাগ্র বদ্বীপ, অর্থাৎ সমুদ্র এখানে সব থেকে ডমিনেন্ট রোল প্লে করবে তীক্ষ্ণাগ্র বদ্বীপে। নদীর শক্তি কম। আর ধনুক আকৃতির বদ্বীপ কোথায় তৈরি হবে, যেখানে নদীর শক্তি এবং সমুদ্রের শক্তি সমান, সেখানে ধনুক আকৃতির বদ্বীপ তৈরি হবে। তো
তবে বুঝতে পারলে যে বদ্বীপের শ্রেণীবিভাগ, নদী সম্পর্কে আমাদের যে জিওমরফোলজি বা ভূমিরূপ বিদ্যার টপিক ছিল সেটা হয়ে গেল। এরপরে আমরা করব কি, আর হ্যাঁ, আর এই উদাহরণগুলো বিশেষ করে মনে রাখবে, ঠিক আছে? যে উদাহরণগুলো বললাম সেইগুলো পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা আছে। আর হ্যাঁ, আরেকটা কি, যে আমাদের নদী সম্পর্কে সমস্ত কিছু হয়ে গেল। এরপরে আমরা করব কি, হিমবাহ বা বায়ু যে কোনো একটা ধরবো। হিমবাহ বায়ু হয়ে গেলে আমাদের জিওমরফোলজি শেষ হয়ে যাবে। তারপরে আমরা আলাদা আর একটা নেক্সট টপিক আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে তো প্রশ্ন প্র্যাকটিস চলছেই। তবে এই ক্লাসটা এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।